নমস্কার। আজকে ভোট বাংলা পডকাস্টে আমার অতিথি শুভময় মৈত্র। শুভময়কে টেলিভিশনের সৌজন্যে সবাই চিনে গেছেন, কিন্তু তার আসল পরিচয়টা তো মাঝে মাঝে টেলিভিশনে গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়ে তার মূল্যবান মতামত জানানো নয়, সেটা তার চেয়ে তো অনেক বেশি গভীর এবং ইম্পর্ট্যান্ট। কেননা তিনি আইএসআই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক এবং খুবই ব্যস্ত ও জনপ্রিয় অধ্যাপক বলে আমি শুনেছি। সুতরাং কথা আর না বাড়িয়ে, কেননা ও এখন সরস্বতী পুজোর পুরোহিতের মতো, তো নানা চ্যানেল থেকে ওর ডাক আসে, আমার মতো ক্ষুদ্র একটি চ্যানেলে ও কথা বলতে রাজি হয়েছে, সেটাই আমার কাছে ঢের। অতএব নমস্কার শুভঙ্কর, শুভময়। তো দিদিমণি বলছেন আজকে এক্ষুনি দেখছি যে 226টা তো পাবই, 230ও পেরিয়ে যেতে পারি। এই দাবি শুনে আমরা কি এটাকে সিরিয়াসলি নেব, হাসবো না কাঁদবো? না, আমার মনে হয় যে যখন ফুটবল খেলতে নামা হয় আর কি, দুপক্ষর মধ্যে যখন লড়াইটা হয়, তখন তো যতক্ষণ না খেলাটা শেষ হচ্ছে ততক্ষণ অব্দি লড়াইটা জারি থাকে। এখন ভোট বাক্সে ফলটা অবশ্যই বন্দী হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও আপনি তো মানে আমার চেয়ে অনেক অনেক বেশি অভিজ্ঞ। আপনি জানেন যে এর পরেও শুধু ভোট গোনা নয়, ভোট গোনার সময় মানুষের শরীরী ভাষা এবং তারপর ভোটটা গোনা হয়ে গেলে সেই ভোট থেকে আসনের যে ট্রান্সফরমেশন, অসরল রৈখিক একটা ট্রান্সফরমেশন হবে এবং সেখান থেকে কিছু আসন পাওয়া যাবে। তারপর আবার বিজেপি এবং তৃণমূল মোটের ওপর তাদের এতদিনকার সুসম্পর্ক আজকের তো নয়। একসময় সিপিএম এর সঙ্গেও বিজেপির অত্যন্ত সুসম্পর্ক ছিল ভিপি সিং কে প্রধানমন্ত্রী করার সময়। আপনি তখন একেবারে মধ্য গগনে, সেই সময় শহীদ মিনারের নিচে সম্ভবত মাঝখানে বিজেপি, মাঝখানে ভিপি সিং, বাঁদিকে বিজেপির নেতা, ডান দিকে সিপিআইএম এর বড় বড় নেতারা। সেখান থেকে আস্তে আস্তে যখন কংগ্রেস সিপিএম এর কেন্দ্র রাজ্য সম্পর্কটা একটা জায়গায় গিয়ে যখন ঝগড়াঝাঁটি হয়ে গেল, সই প্রকাশ কারাত বোধহয় সেই সময় নিউক্লিয়াসের পাশে ইলেকট্রন ঠিক কিভাবে ঘোরে এইসব অঙ্ক কষছিলেন রাজনীতি বাদ দিয়ে। তখন তো এইসব আমেরিকায় কি সমস্ত পরমাণু বোমা টোমা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লেন যে কংগ্রেসের সঙ্গে এত অসাধারণ একটা ইউপিএ সরকার, এবং এখানটা কোনো ব্যঙ্গ করছি না আর কি, একটা সরকার যে সরকার মানুষের কথা ভেবে অসাধারণ কিছু কাজ করেছিল, সেই সরকারটাকে সম্পূর্ণ গুলিয়ে দিয়ে সোমনাথ চট্টোপাধ্যায়কে নিয়ে বিভিন্ন গোলমাল পাকিয়ে একেবারে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ সব জায়গায় বামপন্থীদের 12টা বাজিয়ে এই যে বাংলা থেকে বামপন্থীদের উৎখাত করার যে ব্যবস্থা করেছিলেন, তা সেইখানে একটা ঝগড়া হয়েছিল কংগ্রেস আর সিপিএম এর মধ্যে। তারপর থেকে তো বিজেপি আর তৃণমূল মোটের ওপর একসঙ্গেই আছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবারে নির্বাচনের পরেও ফলাফল যাই হোক না কেন, ভোট বাক্স খুলুক, তারপর যারা বিধায়ক টিধায়ক হবেন, তারপর এক দল থেকে অন্য দলে যেতে তো অসুবিধে নেই। আর পশ্চিমবঙ্গ বিধানসভায় বোধহয় ওই 2/3 অঙ্ক টঙ্কগুলো খুব একটা কষতে হয় না, যে কেউ যখন খুশি যে কোনো দলে চলে যেতেই পারেন আর কি। ফলে সেইভাবে সরকার গড়াটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা পরিষ্কার নয়। ফলে বিজেপি যাই পাক, তৃণমূল যাই পাক, দিনের শেষে আবার তৃণমূল 226 বা বিজেপি 226 কোনো একটা নাম নিয়ে কোনো একটা দল কেউ হয়ে যেতেই পারেন। ফলে 226টাকে আমি যে খুব ভুল অঙ্ক বলে মনে করবো এমনটা নয় আর কি। তবে তুমি বলছো এটা উভয় ক্ষেত্রেই একই রকম প্রযোজ্য হতে পারে? একই রকম প্রযোজ্য, মানে কেউ কিছু আসন পাওয়ার পর তারপর এক্সচেঞ্জ অফার তো থাকবেই। ফলে সেই ব্যবস্থাটা ঠিক আছে, তুমি তো মেটাফরে কথা বলতে পছন্দ করো এবং তোমার কথাবার্তায় মানে খুবই, তুমি যে এসেনশিয়ালি খুব রসিক ছেলে সেটাও বোঝা যায়। বারেন্দ্র বাড়ির ছেলে তো রসিক হওয়া একটু স্বাভাবিক। তা আমার বক্তব্য তা নয়। আমার বক্তব্য হচ্ছে একটা কোথা থেকে শুরু করা যাক। আজকে প্রণয় রয়ের ডিকোডার পোল অফ দ্য পোলস করেছে, যেসব যত পোল হয়েছে, একমাত্র মাই ইন্ডিয়া অ্যাক্সিস দেখলাম গতকাল পর্যন্ত কোনো
বাংলার নিয়ে প্রেডিকশন করেনি। তো আমি একটুখানি কৌতূহলী হয়ে প্রদীপকে ফোন করেছিলাম, যিনি এই মাই ইন্ডিয়ার প্রোপ্রাইটার, যে তুমি সবারটা করলে, খালি বাংলাটাকে বাদ দিলে কেন? সে বলল, দাদা, বাংলা করাটা বড় হুজ্জুতির ব্যাপার। তাদের কয়েকজনকে নাকি জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যখন তারা এই অনেক আগে থেকে মাঠে নেমে লোকজনের সঙ্গে কথা বলছে। তারপরে একেবারে বাঙালি না হলে বাঙালি ভোটাররা বিশেষ পাত্তা দেয় না। আর দৃশ্যতই বোঝা যায় যে যাকে ভোট দিয়েছে তার নামটা বলে না, ঠিক উল্টো নামটা বলে। তো ও বলল যে ইট ইজ সাচ এ ট্রিকি জব ইন বেঙ্গল, যে আমরা শেষ পর্যন্ত কি আমাদের কাছে আছে দেখি, যদি সম্ভব হয় কালকে বলবো। আমার মনে হয় প্রদীপ ইজ ব্যাং অন অ্যাবাউট দ্য নেচার অফ বেঙ্গলি ভোটার্স। কিন্তু সেটা থাক। প্রণয় তার ডিকোডারে যে পোল অফ দ্য পোলস দেখাচ্ছেন, সেখানে বলছেন 149 ইচ। সেটা অবশ্যই বেসড অন এক্সিট পোল। এবং আমি তো পশ্চিমবঙ্গে কোনো নির্বাচনের কথা স্মরণই করতে পারি না, বারিং 67, 69, সেখানেও ডিফারেন্সটা ছিল, যেখানে এই ধরনের লড়াই পশ্চিমবঙ্গ দেখেছে। উড ইউ এগ্রি যে এইরকম সমানে সমানে টক্কর সম্ভব? দেখুন, একটা বোধহয় আপনি 149 বললেন, যদি ভুল না করে থাকি। ওটা বোধহয় 149। হ্যাঁ, ওটা বোধহয় 147 বলতে চেয়েছেন, কারণ মোট তো 294। তবে যেভাবে আসন টাসন ভারতবর্ষে বাড়ছে, তাতে 294 থেকে পশ্চিমবঙ্গে 298 করতে খুব একটা অসুবিধে কিছু হবে না। 4টে আসন। কিন্তু আমি দেখলাম অবাক হয়ে যে 149। না, আমি সেটা প্রণয়বাবু তোমাকে বললাম। হ্যাঁ, কিন্তু প্রণয়বাবু যেগুলো করছেন তার মধ্যে আমিও দেখেছি অনেক জায়গাতেই গ্রাফ গুলো সবসময় ঠিক নেই আর কি। তা সেটা একই রকম। আপনি প্রদীপ বাবুকে আমি চিনি না, তবে আজ খবরের কাগজে একটা খবর দেখলাম যে ওনারা বলেছেন যে স্যাম্পল ট্যাম্পল জোগাড় করতে গিয়ে ঝামেলায় পড়ে গেছেন আর কি। এখন এই যেমন আমাদের মতন লোকজন, আমরা অঙ্ক টঙ্ক কষেও মাঝে মাঝে একেবারে কিছুই না শিখে রাজনৈতিক আলোচনা করি, সেই রকম রাজনীতির যখন সার্ভে হয় তখনও খুব একটা পয়সা টয়সা খরচ না করে বা ঠিকঠাক লোককে না ধরে যখন সার্ভে করা হয়, তখন যা ফল হয় তাই হয়েছে আর কি। এক্স্যাক্টলি, আমি তোমার সঙ্গে এগ্রি করি। আর এই যে কাউন্টডাউন বেঙ্গল নাম্বার 2, যেটা প্রণয় করছিলেন, আমি দেখলাম এখন ইউটিউবে পাওয়াও যাচ্ছে। এত কথা প্রণয়কে নিয়ে বলছি এই কারণে যে প্রণয় তো আমাদের এই ভারতবর্ষের সেফোলজির একজন পায়োনিয়ার। এবং ইন্ডিয়া ডিসাইডস বলে প্রথম একটা বই বেরিয়েছিল, যার 3জন লেখক ছিলেন। একজন ডক্টর প্রণয় রয়, একজন ডক্টর অশোক লাহিড়ী, যাকে বিজেপি টিকিট না দেওয়ায় দিল্লিতে গিয়ে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হয়েছেন, আরেকজন ডেভিড বাটলার বলে এক সাহেব। আর যখন প্রণয় করতেন কি বলে টেলিভিশনে বসে, তখন তার ভূমিকা একরকম ছিল। আর ডিকোডারে আমি যে কাউন্টডাউন 2 শুনলাম, সেখানে ওর যারা সঙ্গী সাথী, শিখা ত্রিবেদী, আরো 2-4 জন, তারা প্রত্যেকেই বলছেন যে এসআইআর এফেক্ট ইজ দ্য মোস্ট কার্ডিনাল ফ্যাক্টর এবারের ভোটের ফলাফল নির্ধারণের ক্ষেত্রে। এবং সেটা কিন্তু তারা লোক কম হয়েছে অতএব এক ধরনের ফল হতে পারে সেটা বলছেন না। তার জায়গায় তারা বলছেন যে there is an element of revenge vote। অর্থাৎ তার আগে কিছু ভিজুয়াল দেখালেন, যেখানে কিছু পরিবারের লোকজন তারা বঞ্চিত হয়ে কিরকম ক্ষুব্ধ হয়ে আছেন, তারা তাদের কথা বলছেন। এবং ডু ইউ থিঙ্ক SIR has generated such a bitter feeling even among those who have not been affected by it?
এই এর পক্ষে বিপক্ষে দুটোই আছে। আমি একটু যদি এখানটা সুযোগ দেন, আমি আপনার মানে আমি অনর্গল বলে যাব। হ্যাঁ মানে হ্যাঁ তোমাকে তুমি বলে যাও, আমি আর হ্যাঁ কথাই বলবো না। না 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 না, আমি সুযোগটা কি কারণে চাইছি বলছি, মানে আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরে মানে আমাদের যেরকম হয় আর কি, এসআইআর এর পক্ষে মানে বিজেপি, নির্বাচন কমিশন, এসআইআর এর বিরুদ্ধে মানে তৃণমূল। পশ্চিমবঙ্গে তো বিজেপি তৃণমূল ছাড়া যে অন্য কোনো বাইনারি হতে পারে এই আলোচনাটাই তো মোটের ওপর উঠে গেছে আর কি। আপনি তাও আপনার অনুষ্ঠান যখন নিয়মিত দেখি, মাঝে মাঝে দুই একটা সিপিএম কংগ্রেসের লোকজন আসেন টাসেন দেখতে পাই, আদারওয়াইজ তো যে আলোচনা আমাদের এখানে হয় শুধু বিজেপি তৃণমূল ছাড়া কিছুই নয়। ফলে এসআইআর এর অতি সরলীকরণ খুব পরিষ্কার, এসআইআর যারা করছেন তারা বিজেপি, আর যারা তার বিরোধিতা করছেন তার তৃণমূল। তা তার বাইরে দাঁড়িয়ে যেটা বলার, আমি চারটে সংখ্যা বলবো। একটা সংখ্যা হচ্ছে, প্রথম সংখ্যাটা হচ্ছে আপনার আমাদের ২৭ লক্ষ লোকের নাম এখনো একেবারে বাইরে পড়ে আছে, যার মধ্যে একটা ছোট স্যাম্পল বলছে যে তাদের মধ্যে প্রায় ৯৯% লোক মোটামুটি ঠিকই আছেন। প্রায় ১৪০০-১৫০০ তথ্য দেখা গেছে এবং তার মধ্যে খুব অল্প লোক বাদ গেছেন। সেই ইন্টারপোলেশন যদি লিনিয়ার ইন্টারপোলেশন হয়, সরলরৈখিক হয়, তাহলে এই ২৭ লক্ষ লোক তো একদম বেঁচে বর্তে আছেন, তারা তো সশরীরে কাগজপত্র নিয়েই এসেছিলেন। ফলে এই ২৭ লক্ষটাকে আমরা একটা জায়গায় ধরে রাখি। দ্বিতীয়, আমাদের বাদ গেছেন ৬৪ লক্ষ প্রথমেই, জানিয়ে খুব একটা অশান্তি নেই। এই ৬৪ লক্ষ নিয়ে বড় আলোচনা কি, যে যারা শাসক দল তারা নাকি এই ৬৪ লক্ষর মধ্যে প্রচুর ভোট দিয়ে দিয়েছে। তা বিভিন্ন এস্টিমেট হচ্ছে, তার কেউ বলছেন মানে মোটামুটি যারা অত্যন্ত বিজেপির পক্ষে তারা বলছেন ৬৪ লক্ষই তৃণমূল মোটামুটি ব্যবস্থা করে ফেলতো। কেউ বলছেন না না অতটা হয় না, ৬৪ লক্ষ দেয়া যায় না, ৩০% মতন করতো, অর্থাৎ ১৮-২০ লাখ। তা এই ৬৪ লাখটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ সংখ্যা। তৃতীয় গুরুত্বপূর্ণ সংখ্যা হচ্ছে, এবারে মোট ভোট বেশি পড়েছে গত লোকসভার তুলনায় অন্তত ৩০ লক্ষ। এটা হচ্ছে তৃতীয় ডেটা, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং চতুর্থ হচ্ছে, যদি ধরে নি যে তৃতীয় পক্ষ অর্থাৎ সিপিএম, কংগ্রেস, আইএসএফ, এদের কিছু কিছু তথ্য দেখাচ্ছে তারা ১৫-১৬% ভোট পাবেন, তা মোটামুটি এবার যদি ৬,৩৬,০০,০০০ মানুষ ভোট দেন মোটের ওপর, তাহলে সেই সংখ্যাটাও গিয়ে ৯০ লক্ষ পেরিয়ে ১ কোটির দিকে যাবে। এই যে চারখানা লক্ষ্যের সংখ্যা, অর্থাৎ একটা হচ্ছে ৬৪ যাদের নাম প্রথমেই বাদ গেছে, একটা হচ্ছে ২৭ যাদের নাম বাদ যাওয়া উচিত কি উচিত না, বিরাট তর্ক, মনে হচ্ছে বাদ যাওয়া উচিত না, আমাদের সহনাগরিক তারা, তারা তো ভোটটা দিতে পারলেন না। এবং তারপর হচ্ছে ৩০ লক্ষ ভোট পড়লো যেটা অতিরিক্ত, এবং তার সঙ্গে হচ্ছে ৯০ লক্ষ ভোট যেটা পেতে পারে তৃতীয় পক্ষ। এই চারটে লক্ষ্যর মধ্যে বিভিন্ন রকম ইন্টারসেকশন আছে, এবং এই চারটে লক্ষ্যকে লক্ষ্য না করলে বেদম মুশকিল। এই জায়গাটাকে এক সেকেন্ড, তুমি বলছো তোমার যে চতুর্থ নম্বরটা সেটা ৯১ লক্ষ কোত্থেকে হলো? ও যদি ১৫-১৬% ভোট পেয়ে থাকে অফ দ্য টোটাল। ওকে ওকে, মানে আপনার ৯০ লক্ষ, ৬ কোটি ভোট পড়লে ৯০ লক্ষ হবে ১৫%-এ, তা ৬ কোটি ৩৬ লক্ষ হচ্ছে, সেখান থেকে ওই ৯০-৯১ লক্ষ ধরছি। তা এই যে চারখানা সংখ্যা, এই চারখানা সংখ্যা এতটাই বড় যে এই সংখ্যাগুলোকে যদি গড়ে আপনি প্রতিটি কেন্দ্রে বসান, মানে ২৯৪ দিয়ে ভাগ করবো আমরা, তা ২৯৪ দিয়ে ভাগ করতে গেলে মোটামুটি দাঁড়াচ্ছে যেটা, যে ২৭ লক্ষ লোক ভোট দিতে পারলেন না গড়ে ধরলে ১০,০০০, যে প্রথমেই ৬৪ লক্ষ লোক বাদ গেলেন সেখানেও গড়ে ধরলে ২০,০০০ মতো, যেখানে এই তৃতীয় পক্ষ ভোট পেতে পারে সেখানেও গড়ে প্রায় ৩০,০০০ করে ভোট এক একটা জায়গায়, এবং যে ৩০ লক্ষ লোক বেশি দিলেন সেখানে আরো গড়ে ১০,০০০ করে ভোট। এই চারটে এলিমেন্ট যদি আপনি দেখেন একসঙ্গে, তাহলে মোটের ওপর প্রতি কেন্দ্রে যে পোল্ড ভোটটা হয় ১,৬০,০০০ থেকে ১,৮০,০০০ এইরকম, তার মধ্যে মানে চোখ বুঝে ৫০-৬০,০০০ ভোট কোন দিকে যাবে কেউ জানেই না, এই এস্টিমেটটাই নেই। এবং এই এস্টিমেটটা না করতে পারলে কি করে যে এক্সিট পোল করা যায় এটাই আমি বুঝতে পারছি না। অর্থাৎ আমরা যখন কোনো একটা কিছু জানতে চাই, সেই জানতে চাওয়ার কিছু নিয়ম আছে, বুদ্ধি করে সেটা জানার চেষ্টা করতে হয়। মানুষকে গিয়ে যদি বলি যে তুমি কাকে দিয়েছো, সিপিএম কে না কংগ্রেসকে, তৃণমূলকে না বিজেপিকে, সে তার উত্তর দেবে না। তার জন্য বিভিন্ন অন্যান্য জায়গা থেকে তথ্য এবং র্যান্ডমাইজড রেসপন্স বলে একটা বিষয় আছে, যাতে মানুষের বক্তব্যের প্রাইভেসিটাকে কোনোভাবে প্রকাশ না করে তথ্য সংগ্রহ করা যায়। এই ধরনের প্রচেষ্টা ছাড়া যে এক্সিট পোল, সেটা মোটের উপর শুভেন্দুবাবুর ১৭৭ বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ২২৬ বা ২০২৬ যাই বলেন না কেন, যেরকম বলতে চান,
তার সঙ্গে একই। ফলে আমার মূল বক্তব্য এখানে, হ্যাঁ এসআইআর এর জন্য এক অংশের মানুষ ভীষণ বিরক্ত, তারা খুব বিপদে পড়েছেন এবং সহনাগরিকরা বিপদে পড়েছেন। আর এক অংশের মানুষ তারা কিন্তু ভীষণ খুশি, বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত, যে বাঙালি মধ্যবিত্ত মনে করছে যে এই পশ্চিমবঙ্গে সত্যিই তো একটা তো প্রশ্ন আসবেই, যে যে লুম্পেনাইজেশন পশ্চিমবঙ্গে হয়েছে তারা আমাদের শাসন করবে নাকি অন্য রাজ্য থেকে বেশ আইএএস আইপিএস উর্দিধারী মানুষ যারা বেশ আইআইটি টাইআইটিতে পড়া তারা এসে আমাদের শাসন করবে। তারা মনে করছে যে না, বাইরের থেকে যারা আসছে, আমার পাড়ার মস্তানের চেয়ে যার গলায় 10 ভরির চেন, তার থেকে বাইরের থেকে আসা যারা বিভিন্ন, তাদেরও বিভিন্ন নামকরণ হচ্ছে, দাবাং টাবাং কি সমস্ত, অত সিনেমাও আজকাল দেখা হয় না, তা সেই সমস্ত লোকরা। ফলে আপনার কাছে সিংহম, ও সিংহম, সিংহম, হ্যাঁ সিংহম, তার উত্তরে কিছু একটা পুষ্পা টুষ্পা বলছেন তৃণমূলের লোক, কেশরহীন সিংহ। আচ্ছা, তা এই যে জায়গাটা দাঁড়াচ্ছে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। অর্থাৎ আধিপত্যবাদটা আমি কার নেবো? যারা বিজেপির সমর্থক মোটের ওপর, এখানকার মধ্যবিত্ত বাঙালিদের মধ্যে তো একটা বড় অংশের এই মুহূর্তে বিজেপি সমর্থক তৈরি হয়েছেন, এবং তারাই তো এবারের ভোট ভাগ্যের যে কথাটা আমরা শুনতে পাচ্ছি, তার মধ্যে একটা বড় অংশ কিন্তু মধ্যবিত্ত বাঙালি মনে করছে যে এই যে তৃণমূলের যে মস্তান তাদের অত্যাচার সহ্য করাচ্ছে অনেক ভালো বাইরের থেকে আইআইটি পাশ করে যারা আইএএস হয়েছেন আইপিএস হয়েছেন তাদের অত্যাচার সহ্য করা। ফলে সেই জায়গার থেকে এসআইআর নিয়ে কিন্তু মধ্যবিত্ত বাঙালি তারা কিন্তু অনেকেই বেশ খুশিও আর কি। তবে আমার খুবই দুশ্চিন্তা ছিল, আছে, এখন আমার নামটা উঠে গেছে মোটের ওপর, আমি নিশ্চিন্ত, আঙুলে লম্বা কালিও লাগিয়ে ফেলেছি। ফলে আর আমার তো, আমি তো আপনি জানেনই পশ্চিমবঙ্গীয় লোক, ফলে আমার তো কোনো মানে দেশ বা দেশ যাই বলুন সেটাও নেই আর কি, তাড়িয়ে দিলে হুনলুলুতে গিয়ে থাকতে হবে। ফলে সেই দিক দিয়ে একটা ভয় ছিল, কিন্তু এখন আমার নাম উঠে গেছে। ফলে বাঙালি মধ্যবিত্তদের মধ্যে কিন্তু এই যে নাম উঠে গেছে আর কোনো চিন্তা নেই, অন্যের নাম বাদ গেছে যাক, এই ব্যাপারটাও কিন্তু বাঙালি মধ্যবিত্তদের মধ্যে আছে। এবং আমার মনে হয় এই যে সমীক্ষাগুলো তাতে এর প্রভাব যথেষ্ট পড়েছে, যেখানে সার্ভেতে বারবার করে বাঙালি মধ্যবিত্ত রাগটা ফেটে বেরিয়েছে আর কি। তৃণমূল যেভাবে চাকরি বাকরি নিয়ে যে ঘটনাগুলো ঘটিয়েছে গত 15 বছরে, তাতে রাগ ফুটে বেরোনোর তো কারণ আছে। ফলে এসআইআর এর সমর্থনে কিন্তু যে বাঙালিদের দেখছেন, তারা ঠিক এসআইআর নিয়ে যে সমর্থন করছেন এমনটা হয়তো নাও হতে পারে। তারা হয়তো তৃণমূলের ওপর ব্যাপক বিরক্তিতে এবং এই পলিটিক্যাল লুম্পেনাইজেশনের ওপর তাদের যে ব্যাপক ক্ষোভ সেইটাও উগড়ে দিচ্ছেন, এমনটাও হতে পারে। না, আসলে সবকিছুই যদি এখন হতে পারে স্টেজে থাকে, তাহলে ঠিক কি হয়েছে তার সঠিক দিশা আমরা দেখব কি করে? এইটা তো দেখা সম্ভব না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে 4 তারিখ পশ্চিমবঙ্গে ভূমিকম্প হবে কিনা, সে তো আমি বলতে পারবো না। এবং একই রকম আপনি দেখুন, এই যে আমাদের দ্বিতীয় দফার যে ভোটটা হলো আর কি, এই ভোটটায় যে বৃষ্টিটা সন্ধেবেলা হলো, আপনি একটু ভাবুন তো, ওই বৃষ্টিটা যদি বেলা 2টোর সময় হতো, আকাশে তো মেঘ ছিল তখন, আমাদের মোটামুটি ভৌগোলিক জায়গাটা এমন, সন্ধ্যের পর এই সময়টায় কালবৈশাখী বা এই ঝড়গুলো, এটা জানাই আছে যে এই সময়টা হয়। ওই দেখবেন কেকেআর এর খেলাগুলো মাঝে মাঝেই বন্ধ হয়ে যায়, ঠিক এই সময়ই করে। তবে কেকেআর এর খেলা আজকাল বন্ধ হওয়াই ভালো, খেলে হারাচ্ছে, না খেলে ম্যাচটা ড্র হয়ে যাওয়াটা বেটার। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন সেদিনের বৃষ্টিটা কিন্তু যদি 2 ঘন্টা 3 ঘন্টা আগে হতো, তাহলে এবারের পশ্চিমবঙ্গের পুরো নির্বাচনের যে দ্বিতীয় পর্ব, তার চেহারাই কিন্তু সম্পূর্ণ বদলে যেতে পারত। যে বাঙালি ফুরফুরে মেঘলা আবহাওয়ায় এসে ভোট দিয়েছেন, তারা কিন্তু তখন ওই হাঁটু জলের মধ্যে এসে কতটা ভোট দিতেন তাই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। হ্যাঁ, তার মানে সেই প্রকৃতিও যারা জিতবেন তাদের প্রতি সদয়, এটা তো কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এবং আমি সত্যি জানি না মানে কি যে এবারে ভোটে হবে। আমি তোমাকে কতগুলো ক্লু দিই। হ্যাঁ, একটা হচ্ছে, আমি এই ভোট হওয়ার বেশ কিছুদিন আগে এই কলকাতা থেকে বেরিয়ে NH-34 ধরে বালুরঘাট পর্যন্ত গেছিলাম। কৃষ্ণনগরে থেমেছি, বহরমপুরে থেমেছি, মালদায় থেমেছি, রায়গঞ্জে থেমেছি, অবশেষে বালুরঘাটে। একটা জিনিস আমি অদ্ভুত ভাবে লক্ষ্য করলাম, যেটা আমার এত দীর্ঘদিনের সাংবাদিকতায় কখনো লক্ষ্য করিনি। সেটা হচ্ছে, আইডেন্টিটি হ্যাজ বিকাম দ্য মোস্ট ডমিনেন্ট ফ্যাক্টর ইভেন অ্যামং রুরাল পুয়ার। আমাকে মুর্শিদাবাদের মাদ্রাসা শিক্ষিকারা অন রেকর্ড বলেছেন যে এক অদ্ভুত জিনিস দেখছি সুমনদা, মেয়েরা এসে আমাদের বলছে যে দিদিমণি আর আমরা শাড়ি পাবে,
স্কুলের ড্রেস পরে আসতে পারবো না, আমরা এবার থেকে হিজাব পরে আসবো। তখন দিদিমণি বলছেন, বলিস কি রে? তখন বলছে, না কিছু উপায় নেই, আমার পরিবার থেকে খুব চাপ, নইলে এটা হবে না। তখন ওই স্কুল ঠিক করেছে যে হিজাব পরে আসতে পারো, কিন্তু ক্লাসে ঢোকার আগে তোমাকে হিজাবটা খুলে ঢুকতে হবে। তো তা নিয়েও মাদ্রাসায় প্রবল অশান্তি। আচ্ছা, বহরমপুরে একজন খুবই সুপরিচিত বামপন্থী মানুষ, তিনি নাট্য জগতের সঙ্গে খুব জড়িত ছিলেন। তিনি আমাকে বললেন যে তার বাড়ির পরিচারিকা, যিনি গত 40 বছর ধরে তার ইয়েতে আছেন, বাড়িতে আছেন, এবং তার সন্তানের বিয়ে হবে, সেই বিয়ে উপলক্ষে তিনি তো অবভিয়াসলি নিমন্ত্রিত, কিন্তু দুদিন আগে বিয়ের এসে বললেন যে দাদা আমি না বিয়েতে আসতে পারবো না। তখন জিজ্ঞেস করলেন কেন? বলছে, না আমাদের পাড়ায় ফরমান জারি হয়েছে যে কোনো হিন্দুর বিয়েতে যাওয়া যাবে না, অর্থাৎ হিন্দুর বাড়িতে কাজ করা যাবে কিন্তু বিয়েতে যাওয়া যাবে না। এই সব যে জিনিস দেখে আমি সিরিয়াসলি বলছি, আই গট ভেরি ভায়োলেন্টলি ডিস্টার্বড। কেননা আমি 1984 সাল থেকে ওইসব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, কখনো কোনো অবস্থায় এইভাবে আইডেন্টিটিটাকে ফ্লন্ট করার প্রবণতা, এবং সেটা বেশ গায়ের জোরে, আমি তার আগে দেখিনি। এবং ন্যাচারালি রিয়াকশন অ্যাজ কাউন্টার রিয়াকশন, হিন্দুদের মধ্যেও একটা সাংঘাতিক মুসলিম বিদ্বেষের ছবি আমি দেখেছি। এবং পার্টিকুলারলি এই শামশেরগঞ্জ হয়ে যাওয়ার পর সেটা আরো বেড়ে গেছে, এবং দুপক্ষই মোটামুটি আস্তিন গুটিয়ে আছে যে এবার তোমাদের সবক শেখাবো। আবার এর মাঝখানে চলে এলাম যখন, তখন শুনলাম মালদায়, মুর্শিদাবাদে মুসলিমরা এখন স্প্লিট হয়ে গেছে বিটুইন কংগ্রেস, বিটুইন টিএমসি এবং লেফটের ক্যান্ডিডেট থাকলে তাদের মধ্যেও। সুতরাং এবার এত ঘেঁটে গেছে মানুষের মন যে কারুর পক্ষে এর তল পাওয়া বড্ড কঠিন। আমার নিজের কনক্লুশন হচ্ছে এটাই। আইডেন্টিটির কথা বললেন যে আমি বাঙালি আর অবাঙালি কিনা, এই নিয়ে তৃণমূল একটা মোটামুটি আইডেন্টিটি, মানে এটাকে পরিচয় সত্তার রাজনীতি বলা যায়, কিন্তু আমার কাছে এটা আইডেন্টিটি ক্রাইসিসই বেশি। আমি বাঙালি কি বাঙালি নই এইটা যদি আমায় সারাক্ষণ ভাবতে হয়, সেটাকে ক্রাইসিস বা সংকট বলাটাই ভালো পরিচয় সত্তা বলার চেয়ে। ওটা দেখো একটা ম্যানুফ্যাকচার ক্রাইসিস, আর ওরা when you are short of issues তখন তোমাকে এইসব কথা বলতে হয়, একই রকম, তাই না? হ্যাঁ। আর বিজেপির ক্ষেত্রে যে বক্তব্যটা, সেটা তো এই নিয়ে তো কোনো রকম সন্দেহ নেই যে বিশ্বজুড়ে মুসলিম মৌলবাদের যে চেহারা, মানে সেই চেহারা তো আজকের নয়, এ তো বহু যুগের। এবং মানে হিন্দু বা মুসলিম মৌলবাদের সঙ্গে তো হিন্দু বা মুসলিমের কোনো সম্পর্ক নেই, ঠিক যেমন রাজনৈতিক নেতাদের সঙ্গে রাজনৈতিক দলের সমর্থকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক দলের সমর্থকরা বেশিরভাগই তার দলটাকে ভালোবাসেন। প্রচুর তৃণমূল সমর্থক আছেন যারা একেবারে নিশ্চিন্তে পাড়ায় কোনো তোলা তোলেন না এবং তারা তৃণমূলকে ভোট দেন। প্রচুর সিপিএম সমর্থক এখনো আছেন যাদের সঙ্গে কোনো রকম আর্থিক গোলমালের সম্পর্কই নেই। প্রচুর বিজেপি সমর্থক আছেন যাদের মনের মধ্যে খুব একটা হিন্দু মুসলিম বা এই আইডেন্টিটির বিষয়ই নেই, তারা তাদের মতো একটা জাতীয়তাবাদী ভাবনার থেকে বিজেপিকে সমর্থন করেন। সুতরাং সেই রকমই এই যারা আইডেন্টিটি গুলোকে নিয়ে কোনো একটা কাজে লাগায়, সেটা হিন্দু মুসলিম হোক, বাঙালি অবাঙালি হোক, মোহনবাগান ইস্ট বেঙ্গল হোক, মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচের পরেও তো সল্টলেকের রাস্তায় যেভাবে একটা দলের লোক অন্য দলের লোককে গালাগালি করে, সেই জিনিসটা এখনো মানে রাজনীতির ক্ষেত্রে নেই বলে আমরা মোটের ওপর নিশ্চিন্ত। ফলে এই আইডেন্টিটির ব্যাপারটাকে কে কিভাবে ব্যবহার করছেন, এই জায়গাটাতেই আমার বক্তব্য হচ্ছে যে আপনি যে দিকটায় পয়েন্ট আউট করছেন, এবারে নির্বাচনে একটা সংখ্যা আপনাকে বললাম না যে 30 লক্ষ অতিরিক্ত মানুষ ভোট দিয়েছেন। এই অতিরিক্ত মানুষদের ভোটটা যদি সত্যিকারের এমন মানুষের ভোট হয় যারা আপনি যাদের আইডেন্টিটি দেখে বিরক্ত হয়েছেন, তারাও এই আইডেন্টিটি দেখে বিরক্ত হয়, তাহলে কিন্তু সেই
30 লক্ষর মধ্যে প্রায় 20-25 লক্ষ মানুষ যারা খুব স্বাভাবিকভাবে হিন্দু এবং তারা বিরক্ত হচ্ছেন মুসলিমদের কথাবার্তা শুনে, সেক্ষেত্রে অবশ্যই এই নির্বাচনে বিজেপির খুব সুবিধে হতে পারে। তার চেয়েও বড় কথা যেটা আমি মফস্বলে দেখলাম, তার অনুরণন আমি কলকাতা শহরেও দীর্ঘদিন ধরে শুনছি। আর ভোটের আগে মোটামুটি একটা খুব চাপা হলেও সেটা কিন্তু ইট ওয়াজ একটা সাইলেন্ট অ্যাসারশনের মতো ছিল যে অনেক হয়েছে ভাই, এত তোষণ ফোষণ পছন্দ হচ্ছে না। এবং এগুলো সব নিজার রিয়াকশন। যখন মানুষ দেখে যে মুসলিম হলে আর মাথায় ফেজ টুপি হলে হেলমেট পরতে হয় না, এবং চোখের সামনে আরো নানা রকম বেনিয়ম করে একটা সম্প্রদায় পার পেয়ে যায় আর অন্য সম্প্রদায় পায় না, তখন একটা ক্ষোভ তৈরি হয়। সেই ক্ষোভটা তৈরি হতে 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 একসময় ক্রিস্টালাইজ করে। একদম এবারের ভোটে কিন্তু সেটাও হয়েছে। একদমই সেটাই আমি বলছি, এক্স্যাক্টলি সেই ঘটনা যদি ঘটে তখন তো এই 30 লক্ষ যে অতিরিক্ত ভোট পড়লো তার মধ্যে প্রায় 20 লক্ষর ওপর যদি নতুন হিন্দু ভোটার হন এবং তারা বিরক্ত থাকেন, তাহলে এই নির্বাচনে, এবং তাদের বিরক্তিকে আমি অগ্রাহ্য করছি না, তারা খুব যৌক্তিকভাবেই বিরক্ত যারা এইগুলো দেখেন। আমারও প্রচুর চেনা মানুষ আছেন যারা মুর্শিদাবাদ বা ওই চত্বরে আছেন, তারা বিরক্ত। কিন্তু একই সঙ্গে যদি ধরুন আমাদের যে একটা সারা ভারতের জন্য বিয়ে থা করার একই নিয়ম, সেই নিয়মটা যখন করতে চাইছেন আমাদের কেন্দ্রীয় সরকার, অত্যন্ত ভালো কাজ করছেন, সেই সময় তো আপনি একগাদা বিজেপি নেতা খুঁজে পাবেন যারা একাধিক বিবাহে যুক্ত এবং সেগুলো খুব পরিষ্কার নয়, এরকম তো প্রচুর লোক আছে। ফলে বক্তব্যটা হচ্ছে সেইটা নিয়ে অন্য কেউ যদি প্রচার করে তখন সেই লোকটা বিজেপির বিরুদ্ধে যাবে। সাধারণভাবে আমি আপনার কথা একেবারে মেনে নিচ্ছি যে আমাদের যে মধ্যবিত্ত বাঙালি সমাজে, এবং আমি নিম্নবিত্ত বাঙালি সমাজে সেভাবে তথ্যগুলো সার্ভে না করে বলতে পারবো না, কিন্তু এই যে একটা মধ্যবিত্ত বাঙালিদের একটা বড় অংশের মধ্যে যারা অনেকেই বেশ বাম মনোভাবাপন্ন উদারবাদী লোকজন ছিলেন, তারা যথেষ্ট বিরক্ত এই গোটা বিষয়টায়, এই যে তোষণের ব্যাপারটায়। এবং তারা যদি দলে দলে গিয়ে ভোট দেন তাহলে অবশ্যই একটা দুটো সার্ভে যেটা বলছে যে বিজেপি মেজরিটি পেতে পারে, এবং খুব লজিক্যাল সংখ্যা বলছে 155 থেকে 60 এই ধরনের, এমন ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এতগুলো সার্ভে এবং তার এতগুলো ফল, তার মধ্যে তো কোনোটা না কোনোটা মিলবেই আর কি। কিন্তু এবারে নির্বাচনে আপনি যেটা বলেছেন এই জায়গাটা আমি মানছি, যে যদি হিন্দু ভোটের কনসলিডেশন হয়, যেটা আগের বারগুলোতে আমার নিজের বোঝা তথ্য অনুযায়ী হিন্দু ভোটের মধ্যে 54 থেকে 55% বিজেপি পেত প্রদত্ত ভোটের মধ্যে, সেই শতাংশটা যদি 60 পেরিয়ে যায়, সেক্ষেত্রে এবারের নির্বাচনে অবশ্যই বিজেপি 147-এর ওপর পেলে তো তারা নিজেরাই ক্ষমতায় আসবে, একক সংখ্যাগরিষ্ঠতা। আর 110-120 পেলেও ভারতবর্ষে বিজেপি এই ধরনের সংখ্যাগরিষ্ঠতা অনেক রাজ্যেই পেয়েছে, সেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিশ্চয়ই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার চেষ্টা করবে, এবং আমার মনে হয় তৃণমূল কংগ্রেস তাতে অত্যন্ত সাহায্য করবে, তাদের অনেক নেতা নেত্রী। এটাও সত্যি। আর দ্বিতীয় হচ্ছে, এবার আমি আসি দুটো ফেজের মধ্যে। এই সেকেন্ড ফেজ যেটা, হুইচ ইনক্লুডেড বেঙ্গল প্রেসিডেন্সি, এবং এই বেঙ্গল প্রেসিডেন্সি তো টিএমসির কি বলবো সমর্থনের হৃৎপিণ্ড বলা চলে, ঘাঁটি, একদম ঘাঁটি, যেখানে 25টা সিট বোধহয় পেয়েছিল বিজেপি কায়ক্লেশে, বাকি সমস্ত সিট একচেটিয়া 100+ ওয়াজ উইথ টিএমসি। ডু ইউ থিঙ্ক যে এই ধরনের একটা ফিট ওরা রিপিট করার জায়গায় আছে? এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এখানেই তৃতীয় পক্ষের যে আলোচনাটা, অর্থাৎ এই যে আমরা আবার যে আলোচনাটা আসি যে 1,60,000 থেকে 1,80,000 করে ধরে নিচ্ছি ভোট পড়বে। এবার এই যে জয় পরাজয়ের ব্যবধান তো বহু জায়গায় 10,000, 15,000 এরকম আছে। এবার এই ভোটটুকু 10% মানেই কিন্তু আপনি ধরে নিতে পারেন যে মোটের ওপর প্রায় 16-17,000 ভোট এক কথায়। এবং বামপন্থীদের অন্তত যে ধরনের মিছিল টিছিল হয়েছে, এটা মাঝে মাঝে ঘটে বামপন্থীদের ক্ষেত্রে, যে মিছিলে ব্রিগেডে যত লোক গেলেন হয়তো দেখা গেল ভোট শতাংশ তার থেকে কম, কিন্তু
এইবার তারা যতটা সিরিয়াসনেস নিয়ে অনেক জায়গায় ভোট প্রচার করেছেন অল্প সময়ের জন্য, ওনারা নির্বাচনের আগে খুব একটা সময় পান না, কারণ ওনাদের তো অনেক ভালো বইপত্র পড়ার ব্যাপার থাকে, ফলে মাঠে নেমে রাজনীতি করা বা একটা পাড়ায় তো একটা মস্তানি করতে হয়, একটু তোলা তুলতে হয়, এগুলো না করে শুধুমাত্র বই পড়ে রাজনীতি করলে যেটা হয়, পাড়ার সঙ্গে সংযোগ ওনাদের কমে গেছে। কিন্তু তা সত্ত্বেও ওনাদের মিছিলে এবার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যেভাবে এসেছে কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গায়, তাতে ওনারা যদি 10-20% ভোট পেয়ে যান এবং দু একটা জিতেও যান, আর কি জিতলে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি হব। বামপন্থী বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তাদের মোটামুটি তারা যে ধরনের, তাতে পশ্চিমবঙ্গের বিধানসভায় যারা আছেন তার থেকে এই সিপিএম এর যে লোকজন আছেন, শতরূপ, মীনাক্ষী, দীপশিতা, সৃজিত থেকে শুরু করে এই যে মানুষগুলো, কলতান, দেবজ্যোতি দাস, সায়নদীপ, এরা গেলে খুব একটা অসুবিধে নেই। এবং অবশ্যই সিপিএম মানে ওই 1-2 বা 4-5টা বা 8-10টা এরকমই আসন পেতে পারে, কিন্তু তারা যদি এই আসনটা কোনোভাবে পেয়ে যায়, তার ইমপ্লিকেশন হচ্ছে তারা কোনো একটা সিটে 37, 38, 39% ভোট পেয়েছে। তার মানে তার পারিপার্শ্বিক অঞ্চলে তারা যদি 20-25% ভোট পায়, যেমন আপনার দমদম নির্বাচনে সুজন বাবু দাঁড়িয়েছিলেন, 2 লক্ষ মতন ভোট পেয়েছেন, এবং পেয়ে যেটা হলো, শিলভদ্রবাবু হয়তো একেবারে পরিশ্রম না করেই জিতে যেতেন, কোনো প্রচার ছাড়াই, কারণ এই ভোটের একটা বড় অংশ তৃণমূল বিরোধী ভোট, কিন্তু তৃণমূল জিতে গেল, সৌগতবাবু জিতে গেলেন। এবার এই ঘটনাটা কিভাবে কি ঘটবে, এবং এখানে কিন্তু তারা যে ভোটটা পাবেন সেই ভোটটা কিন্তু মূলত বেশিরভাগ ক্ষেত্রেই হিন্দু মধ্যবিত্ত বাঙালি ভোট, সেই ভোটের পার্সেন্টেজটা এস্টিমেট কিন্তু করা হয়নি, যেটা আপনাকে আমি প্রথমে বললাম, প্রায় 90 লক্ষ ভোট সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে, যেখানে আইএসএফ এর ভোটগুলো আপনি বুঝতেই পারবেন যে কোন কোন অঞ্চলে তারা পাচ্ছে, ফলে আপনি বাদ দিয়ে দিতে পারেন সেই অঞ্চলগুলোকে। কিন্তু যখনই এটা কংগ্রেসও মোটামুটি কয়েকটি জায়গায় সীমাবদ্ধ, কিন্তু এই সিপিএম এর ভোট পার্সেন্টেজটা কিন্তু বিজেপি এবং তৃণমূল এদের হিসেবটাকে, অর্থাৎ ধরুন বিজেপি আর তৃণমূল আগে বসে ঠিকঠাক করে নিল যে বাবা আমি আসনটা নেবো, তুই আসনটা নে, ঝামেলা মিটে যায়। তাহলে আগে এরকম শুনেছি, কংগ্রেস সিপিএম এর সময় নাকি এরকম হতো, সুব্রত মুখার্জি জিতবেন কিনা সেটা বামপন্থীরা ঠিক করে দিতেন, বা কত ভোটে জিতবেন, তিনি না জিতলে কি হবে, সরলা মহেশ্বরী হেরে গেলে তারপর তাকে রাজ্যসভায় পাঠানো হবে কিনা, এইসব অঙ্কটঙ্ক হতো। কিন্তু এবার যদি সিপিএম এই ধরনের একটা ভোট পেয়ে যায় কোনোভাবে, তখন কিন্তু তার ডিস্ট্রিবিউশনটা কি হবে সেইটা বোঝা আজকের দিনে একেবারে অসম্ভব, এবং সেখানে বিজেপি না তৃণমূল কে কত আসন পাবে সেটা যে ধরনের ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ঠিক হবে, সেটা অন্তত আমার পক্ষে বোঝা সম্ভব না। তোমাকে একটা, এই তোমার এই যে পয়েন্টটা তুমি রেজ করলে, তাতে একটা রাইডার দিচ্ছি। সেই রাইডারটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কেন্দ্রিক। দীর্ঘদিন এই পেশায় থাকার সুবাদে, যেহেতু আমার অসংখ্য সিপিআইএম এর নিচুতলার কর্মীদের সঙ্গে সদ্ভাব আছে, আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। তারা আমাকে বলছে, সুমনদা আগে তো বাঁচি, তারপরে তো রাজনীতি করব। হ্যাঁ, এটা ঠিক, আমরা আমাদের নেতাদের সঙ্গে মিটিংয়ে যাচ্ছি, মিছিলে যাচ্ছি, পতাকা ওড়াচ্ছি, দেয়াল লিখন করছি, কিন্তু আপনাকে একটা সার কথা বলে দিই, নিচু তলায় আমরা কেউ এবার পদ্মফুল ছাড়া আর কাউকে ভোট দেব না। সুতরাং এই যে মানে ভোটের আগে লেফটের সমর্থনে আমরা যে দৃশ্যগুলো দেখেছি, সেই দৃশ্যগুলো কিন্তু শেষ পর্যন্ত ফ্যানায় পর্যবসিত হতে পারে। তলার দিকে দেখা যাবে যে এবং এই লেফটের ভোট কম পাওয়ার উপরে কিন্তু বহু তৃণমূল এমএলএ বা মন্ত্রীর ভাগ্য নির্ভর করছে। ধরো তুমি দমদম কেন্দ্রে যদি সিপিএম প্রার্থী আশানুরূপ ভোট না পান, তাহলে বিজেপির খুব খাটতে হবে না ওই সিট জিততে। সেটা উত্তর দমদমের ক্ষেত্রেও সত্যি। তন্ময় দাঁড়িয়ে তো একদম ক্যান্টার করে দিয়েছিল, বরানগরে 32,000 ভোট পেয়েছিল, তার ফলে হেরে গেছিল বিজেপি। সুতরাং সিপিআইএম অন দ্য ফেস অফ ইট হয়তো একটা কোথা থেকে একটা হারানো মোমেন্টাম কিছুটা হলেও ফিরে পেয়েছে, কিন্তু মানুষ যারা পশ্চিমবঙ্গে থাকে এবং রাজনীতি করতে চায় এবং তৃণমূল বিরোধী রাজনীতি করতে চায়, ফর দেম
this is also an opportunity to first dethrone TMC and then come back to normal politics. এটা কিন্তু আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা। আমি আপনারটাকে আরো জোর দিয়ে আরেকটি প্রমাণ দিয়ে এটা, সেটা হচ্ছে 2016 থেকে 2019-এর মধ্যে প্রচুর বাম ভোট রামে গেছিল। এখন আবার তো অনেক বাম ভোট খামেও যাচ্ছে আর কি। যাই হোক, আপাতত মানে বাম খাম জোট বাদ থাক, আমরা রাম বাম জোটটাতেই যাই। রাম বাম জোটটাতে 2016 থেকে যখন 2019-এ বিজেপি দুর্দান্ত একটা ফল করলো, সেই সময় যেটা আলোচনায় খুব শুনতাম আর কি, সেটা হচ্ছে যে বামপন্থী নেতারা ভোট ট্রান্সফার করে দিয়েছে। তা এখন ভোট ট্রান্সফারটা মোটামুটি অ্যাকাউন্ট ট্রান্সফারের মতো যদি এতটাই সহজ হতো, তাহলে তো আবার উল্টো ট্রান্সফারও হতো। কিন্তু আদতে আমার নিজের রাজনৈতিক ভাবনা যেটা, সেটা হচ্ছে ওই 16 থেকে 19-এর মধ্যে তৃণমূলের যে উৎপাত বিভিন্ন অঞ্চলে, সেই উৎপাতটা সামলানোর সময় অনেক বামপন্থী যারা গ্রামে ট্রামে কাজ করছেন, তারা অবশ্যই কলকাতা শহরের যে সিপিআইএম এর নেতা, যারা যত দিন যাচ্ছে তত কলকাতা শহর থেকে বাইরে বেরোনোটা তাদের কাছে খুব পরিশ্রমের হয়ে যাচ্ছিল সেই সময়। আজকাল অনেকটা বদলেছে, যেমন এবার শতরূপ ঘোষ সারা পশ্চিমবঙ্গ চষে বেরিয়েছেন, বা লোকসভা নির্বাচনেও মীনাক্ষী মুখার্জি চষে বেরিয়েছেন। তা সেই 16 থেকে 19 সেটা ঘটেনি। ফলে সিপিএম এর যারা ছিলেন তারা তাদের প্রাণ বাঁচাতে বা তাদের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখতে বিজেপির দিকে চলে গেছিলেন। একেবারে সত্যি এই কথাটা। কিন্তু যাওয়ার পর সিপিএম এর কাছে যেটুকু পড়ে রইল, আপনি যে বক্তব্যটা বলছেন সেটা হচ্ছে সেই 7% মতন ভোট, সেই ভোটটা, বা যেমন দমদম অঞ্চলের যে মোটের ওপর 20%-এর নিচের একটা ভোট, এই ধরুন 17, 16, 17, 18, এই ভোটটার থেকেও আরেকবার তারা প্রাণ বাঁচাতে বিজেপির কাছে যাবে, তৃণমূলকে হারাতে। এটা যদি সত্যি হয় তাহলে অবশ্যই এই পুরো যে বেল্টটা, দমদমের আশেপাশের যে বেল্টটা, এই বেল্টটায় সিপিএম এর ভোট কমে 10%-এর নিচে নেমে আসবে, যেটা 20 ছিল, এবং সেক্ষেত্রে অবশ্যই বিজেপির খুব সুবিধা হবে। কিন্তু এই যে যাবে, এই তথ্যটা কেউ একটা সমীক্ষা করে কিন্তু কখনো দেখাতে পারেননি। এইটা হচ্ছে পারসেপশন। আমরা মধ্যবিত্তরা এইটা একটা মনে করছি, আর উল্টো দিকের মধ্যবিত্তরা মনে করছেন যে সিপিএম খুব মিছিল টিছিল করছে। এখন মুশকিল হচ্ছে কি, যে দেখো এইসব অল ফ্যাক্টরস ইনক্লুডেড, তুমি যেটা প্রথমেই শুরু করলে, এইসব এত ভালোভাবে এবং এত কম্প্রিহেন্সিভলি সার্ভে করতে গেলে যে পরিমাণ অর্থ, লোকবল এবং রেসপন্ডেন্টদের সততার প্রয়োজন হয়, এটা একটা প্রায় মানে ত্রিবেণী সঙ্গমের মতো। আর এখন যেহেতু অল পোলস্টার্স আর এনগেজ বাই ওয়ান অর দ্য আদার কর্পোরেট হাউসেস, এবং তারা মালিক কি চায় সেটা জানে, জেনে সেই মতো করে জিনিসটাকে টুইক করে। ফলে আমি এর মধ্যে যাচ্ছি না। এক্সিট পোল ফর মি ইজ এ কমপ্লিটলি বোগাস থিং। যেটা আমি যাচ্ছি সেটা হচ্ছে কোথাও একটা মানুষের স্তরে এবার আমি একটা রেইনবো কোয়ালিশন দেখছি এগেনস্ট কি বলে টিএমসি। হ্যাঁ, যে যার নিজস্ব লজিকে, বিজেপির একটা লজিক, সিপিএম এর তলার দিকের একটা লজিক, এমনকি কংগ্রেসি হিন্দুরা যেখানে তারা জানে যে আমাদের ক্যান্ডিডেট জিতবে না, উইচ ইজ নট ট্রু অফ ফর মুর্শিদাবাদ অ্যান্ড মালদা, সেখানেও তারা মনে করতে পারে এবং করছে যে না ভাই, সুখের চেয়ে স্বস্তি ভালো। অতএব আমরা একটা ফলে একটা অন্য ধরনের কনসলিডেশন হুইচ ডিফাইজ লজিক অ্যান্ড আমাদের আগেকার যত রকম অঙ্ক করেছি তার বাইরে গিয়ে, যে তার মধ্যে হিন্দুও আছে, আবার একটা বিটার সেকশন অফ মুসলিমসও আছে। এটা মনে করার কোনো কারণ নেই যে 2000 এই যে ভোটটা হলো, তাতে যে মুগ্ধ মুসলিম সমাজ 2011 থেকে দিদিমণির পাশে দাঁড়িয়েছে, তারা একইভাবে কিন্তু দাঁড়িয়ে আছে, কথা মনে করার কোনো কারণ নেই। একদম আপনি যেটা বলেছেন, এই জিনিসটার যে ফল হতে পারে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে মোটামুটি মানে একদম নিশ্চিন্তে বলা যায় যে 210টি আসন আছে, যেখানে মোটের ওপর হিন্দু কনসলিডেশন হলে বলে বলে বিজেপি জিতবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তা 210-এর মধ্যে যদি ধরে নিই যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পেল, তাহলে সেখানে 210-এর মধ্যে 140টা আসন বিজেপির হয়ে যাওয়ার কথা।
এইখানে প্রশ্ন হচ্ছে, একটু এই আলোচনাটা একটু সেন্সিটিভ, আমি জানি না এটা আমাদের এড়িয়ে যেতে হবে কিনা। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের একটি অংশ যাদেরকে বিজেপি বলবে আরবান নকশাল, আর সেই অংশটি মনে করবেন তারা অত্যন্ত ইন্টেলেকচুয়াল, এবং তারা নিয়মিত খবরের কাগজে লেখেন, সবচেয়ে বড় কাগজে লেখেন, এবং তাদের লেখার মধ্যে কিন্তু বারবার করে বিজেপি বিরোধিতাটা খুব ফুটে ওঠে। এই লোকগুলি আগে তৃণমূলের পক্ষে ছিলেন, যে বামফ্রন্টকে সরানোর সময়, আজকের দিনেও তারা তৃণমূলের পক্ষেই আছেন বিজেপিকে রোখার সময়। এখন অবশ্যই রোখা ব্যাপারটা অনেক শক্ত, কাউকে সরানোটা অনেক সহজ 34 বছর থাকার পর। এই লোকগুলি, তাদের যে বক্তব্য, তারা মনে করছেন যে বিজেপি তৃণমূলের চেয়েও বড় গন্ডগোলে, তারা এসে আরো ঝামেলায় ফেলে দেবে। অর্থাৎ এই যে বাঙালি মিডল ক্লাসের মধ্যে যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটায় সাধারণভাবে আপনার যুক্তিটা আমি যথেষ্ট গুরুত্ব দিচ্ছি, যে একটা বড় অংশের বাঙালি মনে করছে যে ওরে বাবারে, এই তৃণমূলের অত্যাচার থেকে বাঁচার জন্য প্রচন্ড উৎপাত করছে, এদের থেকে বাঁচার জন্য চলো সবাই মিলে একসঙ্গে বিজেপির কাছে গিয়ে ভোটটা দিয়ে দিই, এবং তার প্রভাবটা হিন্দু নিম্নবিত্তের কাছে কতটা পৌঁছচ্ছে, এই অঙ্কটাই। এই তুমি যাদেরকে আরবান নকশাল বা তথাকথিত সংবাদপত্রের পোস্ট এডিট কলামনিস্ট বলছো, এরা না এদেরকে বাকিরা এখন দেখতে পাচ্ছি, আগে একটু মুগ্ধ বিস্ময় ছিল, তারপর একটা ঘৃণাবোধ ছিল, এখন এরা এত মিনিস্কুল হয়ে গেছে এবং মানুষের করুণার পাত্র হয়ে গেছে যে তারা কি বললো লিখলো এই নিয়ে আর বাকি বাঙালি সমাজ আদৌ ভাবিত নয়। তার কারণ হচ্ছে, ভাবনার কথা ছিল যাদের, এবং সেই ভাবনা সৎভাবে প্রকাশ করার কথা ছিল যাদের, দে আর বাই অ্যান্ড লার্জ কম্প্রোমাইজড। এতে আমার ব্যক্তিগতভাবে কোনো সন্দেহ নেই। একদম, যেখানে যে বাংলায় জয় গোস্বামী বলতে পারেন যে মমতা সাম্যবাদী নেতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন খুবই একজন সুসংস্কৃত সংযত রাজনীতিবিদ, যাকে দেখলে তার আশায় বুক ভরে ওঠে, সেই বাংলায় কিন্তু এই আমাদের আজকের বাংলায় আমরা কিন্তু এই জয়কে নিয়ে উপহাস ছাড়া আর কিছুই করব না, এবং একটা বিন্দুর পরে কোথাও কেউ দেখলে যদি এটা কানের গোড়ায় ছাটি মেরে দেয়, তাহলেও আমি অবাক হব না, যদিও আমি তাতে খুব ব্যথা পাবো। আচ্ছা, কানের গোড়ায় চট্টর মারলে আবার কান টনটন করবে, সেটা করে না যাওয়াই ভালো। হ্যাঁ, না যাওয়াই ভালো। কিন্তু আমার কথা হচ্ছে, এই লোকগুলো এখন হয়ে গেছে কি ম্যাসকটের মতো হয়ে গেছে অফ এ রেজিম দ্যাট রিকোয়ার্স। এদেরই উচিত ছিল যে হ্যাঁ, আমরা সাপোর্ট করেছি, তখন সময়ের প্রয়োজনে করেছি, কিন্তু আমরা তো এটা ভাবিনি আমরা শিব গড়তে গিয়ে যে বাঁদর গড়ে ফেলেছি। ফলে এই সততাটুকু আমাদের তথাকথিত, আমি কাউকেই বুদ্ধিজীবী বলি না, আনন্দবাজারে আমাদের বুদ্ধিজীবী শব্দটা লেখা ব্যান্ড ছিল, কেননা বুদ্ধিজীবী বলে কিছু হয় না। বলতে পারো কাউকে শিল্পী, কাউকে কবি, কাউকে সঙ্গীতকার, কেউ সঙ্গীতজ্ঞ, কিন্তু বুদ্ধিজীবী, ইন্টেলেকচুয়াল বলতে ইংরেজি ভাষায় যেটা বোঝায়, বুদ্ধিজীবী বলতে সেটা বোঝায় না। যাই হোক, সেটা অন্য বিতর্ক। আপনি যেটা বলেছেন আমি একবারেই মানছি, আগে তো মেমোরি কম ছিল সাইজে, ফলে তখন বুদ্ধি কেবি ছিল, বুদ্ধি এমবি ছিল, এখন বুদ্ধি জিবি হয়েছে, এরপরে হয়তো বুদ্ধি টেরাবাইট বুদ্ধি টিবি হবে, সেগুলো হবে। কিন্তু পয়েন্ট হচ্ছে, আপনি যে পয়েন্টটা বলছেন সেটা হচ্ছে, বাঙালি ইন্টেলেকচুয়ালের একটা অংশ তারা তৃণমূল কংগ্রেসের কাছে সম্পূর্ণভাবে কম্প্রোমাইজড হয়ে গেছে। এইভাবে যে ডেফিনেশনটা দিচ্ছেন, আমার এতে কোনো আপত্তি নেই। আপনি যাদের যাদের নাম বললেন, তাদের কবিতা টবিতা অসাধারণ ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা এখন কেন এইভাবে তৃণমূলের সঙ্গে এইভাবে কমিউনিকেট করছেন, এবং মমতা ব্যানার্জির এত বই, এত লাইব্রেরিতে কেন এই ধরনের আলোচনা, মোটের ওপর বারবার করেই তো এই আলোচনাগুলো হবেই, এবং সেইখানে তো তারা কতটা আপোষকামী এই নিয়ে আলোচনা হবেই। কিন্তু আপনি যেটা বলতে চাইছেন যে এর বাইরে আর কোনো বুদ্ধিজীবী পশ্চিমবঙ্গে নেই যারা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সুবিধাভোগী নন এবং বিজেপির বিরোধী।
এই কথাটাকে খুব ভালো করে একটু বোঝার দরকার আছে। অর্থাৎ আপনি যদি বলেন যে তৃণমূল কংগ্রেসের সমর্থক নন এবং বিজেপিরও সমর্থক নন, এরকম বুদ্ধিজীবী পশ্চিমবঙ্গে তাদের সংখ্যা খুব কমে গেছে, সেটা একটা পরিষ্কার নয়। এবং দ্বিতীয় যেটা পরিষ্কার নয়, না, তাদের সংখ্যা যাই থাক, তারা খুব দৃশ্যমান নন। এবং আর যে হ্যাঁ, দ্বিতীয় আরেকটা আছে যে তারা দৃশ্যমান না হলেও বিজেপি এতটা তো সময় পেল, এবং আমি আবার নাম করে বলতে চাইছি না, কিন্তু বিজেপির মধ্যেও প্রচুর ইন্টেলেকচুয়াল আছেন এবং কয়েকজনের নাম তো করাই যায়। আপনি একটু আগেই অশোক লাহিড়ীর কথা বললেন, এবং আমাদের এখানে স্বপনবাবু এবারও নির্বাচনে লড়ছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এই নির্বাচনে হয়তো খুব একটা সামনে নেই, কিন্তু তিনিও এসেছিলেন। এরকম প্রচুর মানুষ আছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইন্টেলেকচুয়াল নন, সেই দ্বন্দ্ব থাকতে পারে, যাই হোক, মানে দ্বন্দ্ব না, ইন্টেলেক্ট ছাড়া বাকি সব আছে ওনার। সেটা আমি আপনার সঙ্গে ঠিক মানলাম না, একমত হলাম না, কিন্তু সেটা ঠিক আছে। মানে আমি বলছি তো আমাদের তো মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু আমি বলছি যে মত পার্থক্যটাই তো গণতন্ত্রের অংশ। কিন্তু এই যে লোকগুলো যাদেরকে সামনে দেখে বিজেপির দিকে যাওয়ার বিষয়টা আছে, সেই বিষয়টা এই নির্বাচনে এই ধরনের, আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের মানুষরা যারা সত্যিকারের বিজেপির কথা বলছেন, এমনি আলোচনায় বলছেন, তারা কিন্তু মধ্যবিত্ত বাঙালির মধ্যে তাদের এফর্টটা যদি আরেকটু বেশি দিতেন, যে বাবা তৃণমূলের, আমি তো দেখো তৃণমূলের সঙ্গে আপোষ করি না, চলো আমরা এবার বিজেপিকেই একসঙ্গে মিলে ভোট দিই, এই কনসলিডেশনটা বিজেপি কতটা করতে পেরেছে, এটাও আরেকটি খুব বড় প্রশ্ন। আমি এটাই বলছি, দেখো, মমতাকে সাপোর্ট করুক আর মমতাকে অপোজ করুক, সমস্ত এই ধরনের ভাতাজীবীদের বা ভাতাজীবী নন, তাদের মধ্যে এখনো পর্যন্ত আমি দেখেছি বিজেপি সম্পর্কে এক ধরনের সূচিবায়ুগ্রস্ততা আছে। একদম, হ্যাঁ, যেটা আমি ধর আমার মা ঠাকুমার মধ্যে দেখতাম, যে বাড়িতে যে মানে শৌচালয় পরিষ্কার করতে আসবে তার জন্য আলাদা দরজা, সে আবার কাজ করে চলে গেলে আবার জল ছিটিয়ে দেওয়া, এইসব দেখে তো ছোটবেলায় বুঝতাম না। আর ভাগ্যিস পরে কলকাতায় এসে গেছিলাম, মা আর এসব সুযোগ পাননি। তো কিন্তু পরে মাকে এর জন্য আমাদের ভাই বোনের প্রচুর গঞ্জনা হজম করতে হয়েছে। তো এটা যেমন ওই আর কি একটা সূচিবায়ুগ্রস্ততা, যার কোনো ভিত্তি নেই, অথচ মা নিশ্চয়ই আমার দিদিমার কাছ থেকে পেয়েছেন, দিদিমা তার মায়ের কাছ থেকে পেয়েছেন। এই যে অচ্ছুত জ্ঞান, এইটারও আমি খুব একটা এক্সপ্লানেশন খুঁজে পাই না। একেবারে আপনি যেটা বলেছেন, এই যে এক্সপ্লেনেশন খুঁজে পাওয়াটা তো খুব মানে গভীরে গিয়ে খুঁজতে হবে, কিন্তু আপনি যে কথাটা বললেন এই কথাটাকে কিন্তু মাথায় রাখতে হবে যে বাঙালি মধ্যবিত্তের একটা অংশ যেমন বিপুল ভাবে বিজেপির দিকে কনসলিডেট করেছে, একই রকম ভাবে বাঙালি ইন্টেলেকচুয়াল যাদেরকে আমরা মানে তুলনামূলক ভাবে, যারা তৃণমূলের কাছ থেকে কিছু সুবিধে নিচ্ছেন না সরাসরি, ঘুরিয়ে ফিরিয়ে তো অনেকেই অনেকের কাছ থেকে অনেক রকম পরোক্ষ সুবিধে নিতেই পারে, আমি বলছি সরাসরি তৃণমূলের কাছ থেকে কোনো একটা শ্রী বা কোনো একটা কিছু নিচ্ছেন না, এই যে সূচিবায়ুগ্রস্ততা, এই সূচিবায়ুগ্রস্ততাটা যদি এবার সত্যিই কেটে গিয়ে থাকে, তাহলে আমার মনে হয় আপনি যে ধারণা করছেন সেই ধারণা সঠিক হবে। অর্থাৎ হিন্দু বাঙালি মধ্যবিত্ত ভোট কনসলিডেট করবে বিজেপির পক্ষে, কিন্তু যদি এই সূচিবায়ুগ্রস্ততা তার মনের মধ্যে থেকে যায়, সেক্ষেত্রে ঠিক যেভাবে তৃণমূল বিরোধীরা গিয়ে শেষ পর্যন্ত সিপিএম এর ভোট, আপনি বলছেন সিপিএম কে না দিয়ে বিজেপিকে দিতে পারে, একই রকম ভাবে একজন সিপিএম এর লোক বা একজন বামপন্থী লোক বা একজন অতিবাম লোক, সেও গিয়ে কোনোভাবে বিজেপি বিরোধিতার জন্য একটা জায়গায় তৃণমূলের দিকে কনসলিডেট করতে পারে। অর্থাৎ এইখানে বিজেপি সম্পর্কে আমার যেটা বক্তব্য, সেটা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের যে বাইনারি, সেই বাইনারিটাই একটা চরম সত্য হিসেবে যদি এই নির্বাচনে উঠে আসে, তাহলে তৃতীয় পক্ষ ভোট কম পাবে এবং সেক্ষেত্রে লড়াইটা দুজনের মধ্যে হবে। এবং দিনের শেষে এর মধ্যেও খবরে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল এবং বিজেপির বড় বড় নেতারা নাকি তাদের মধ্যে যোগাযোগ আছে, বা এক দল থেকে অন্য দলে যাওয়ার উদাহরণ তৃণমূল আর বিজেপির মধ্যে। অবশ্যই কংগ্রেস থেকে তো ভেঙেই তৃণমূল হয়েছে, কিন্তু সিপিএম থেকে অল্প অল্প বিজেপি তৃণমূলে গেছে, সবাই আসেনি। কিন্তু বিজেপি তৃণমূলে যাতায়াতটা যদি বজায় থাকে, এবার অবশ্যই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অসাধারণ একটা প্রচার করেছেন, একেবারে যাকে বলে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে দেখো
যে সেটিং তত্ত্ব চলছে আমরা সেই সেটিং তত্ত্বের বাইরে, এটা বলার চেষ্টা করেছেন এবং আমার ধারণা সেটা অনেকে তাতে কনভিন্সড হয়েছেন। কিন্তু ঠিক নির্বাচনের মধ্যেই বা নির্বাচনের পরে আবার মানুষ এত কষ্ট করে বিজেপিকে ভোট দেওয়ার পর দেখা গেল যে তৃণমূল সমর্থিত বিজেপি সরকার বা বিজেপি সমর্থিত তৃণমূল সরকার হলো, তখন তো ইন্টেলেকচুয়াল বাঙালির একটু সূচিবায়ুগ্রস্ততা থাকবেই। এবং সেই বাঙালির জন্য এই নির্বাচনটা সেক্ষেত্রে সিপিআইএম যদি খুব কম ভোট পায় তাদের পক্ষে খুব দুঃখের দিনই হবে। তোমার লাস্ট প্রশ্ন, আর সময় নেব না, আমি জানি হয়তো অন্য জায়গায় তোমার এনগেজমেন্ট আছে, যে লেট আস ইন্ডালজ ইন এ বিট অফ ক্রিস্টাল বল গেজিং, যে আজকের ডেটে দাঁড়িয়ে হ্যাভিং সিন দুটো পর্বের ভোট, তার গতিবিধি, একটা যদি বলা হয় বল পার্ক, তুমি কি মনে করছো? ইট ইজ মানে সম্পূর্ণভাবে তোমার, যদি এই হয় তাহলে এই হবে, যদি ওই হয় তাহলে ওই হবে, এই গল্প না, আমার মনে হচ্ছে এটা হবে। আমি তোমাকে আই এম আস্কিং ইউ দিস কোয়েশ্চেন পয়েন্ট ব্ল্যাঙ্ক। আমার মনে হচ্ছে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে এই নির্বাচনের পর বিধায়ক ট্রান্সফার হবে এবং বিজেপি এবং তৃণমূলের মধ্যেই কেউ একজন সরকার করবে। এই রে, এটা তো তুমি দারুণ দিলে। এটা ট্রান্সফারের আগে কেউ সরকার করতে পারবে না? হ্যাঁ, ট্রান্সফারের আগেও সরকার গড়া হতে পারে, কিন্তু তার সরকার করতে পারলেও এই ট্রান্সফারটা বজায় থাকবে। এই জায়গাটাই সবচেয়ে গন্ডগোলে, যে জায়গাটায় বিজেপির যে বিশ্বাসযোগ্যতার জায়গা বা তৃণমূলের বিশ্বাসযোগ্যতার জায়গায় মুশকিল হচ্ছে যে তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরোধী হিসেবে একেবারে আমাদের ছোটবেলার যে সিপিএম কংগ্রেসের কেন্দ্রে কংগ্রেস, রাজ্যে সিপিএম ছিল এবং প্রচুর কংগ্রেসের খুব ভালো সমর্থক খুব দুঃখে থাকতেন যে এই সিপিএম কে তো এই কংগ্রেস কোনোদিন সরাবে না। ঠিক একই রকম ভাবে এবার বিজেপি যদি তৃণমূলকে সরিয়েও দেয়, যে ঘটনাটা 2009 হয়েছিল, তারপরেও তৃণমূল এবং বিজেপি, কারণ এই বিষয়টি নিয়ে কোনো সন্দেহই নেই যে আরএসএস বা বিজেপির কাছে সিপিআইএম এবং কংগ্রেসকে শূন্য করে দেওয়াটাই তাদের রাজনৈতিক সাফল্য। তারা সফল এই কাজে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজের সবচেয়ে বড় সাহায্যকারী হিসেবে। আজকে তো এরপর তো কেরালাতেও বামপন্থীরা হেরে যাবে এবং এবার তৃণমূল কেরালাতে গিয়ে খুব একটা সুবিধে করতে পারেনি, কিন্তু আমার ধারণা আগামী দিনে তৃণমূল কংগ্রেস যদি আরেকটু পরিশ্রম করে তাহলে কেরালাতেও সিপিএম কে 3 নম্বর জায়গায় নামিয়ে, যেটা ত্রিপুরাতেও তারা করতে পেরেছেন, অর্থাৎ বিজেপির যে মূল লক্ষ্য সেই লক্ষ্যটাকে সফল করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাহায্য, সেই সাহায্য আমার মনে হয় বিজেপি খুব সহজে অস্বীকার করবে না এবং সেই জায়গাটুকুতেই আমার মনে হয় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার, যে যদিও একেবারে মাস মুড ইজ এগেইনস্ট তৃণমূল কংগ্রেস, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই জায়গায় যদি কোনোভাবে বাঙালি এইভাবে মোদী এবং অমিত শাহর প্রচার সত্ত্বেও কনভিন্স না হন, তাহলে তার কারণ একটাই হবে যে তৃণমূল কংগ্রেস এই ভারতবর্ষে বা অন্তত এই পশ্চিমবঙ্গে সিপিআইএম এবং কংগ্রেস এই দুটো রাজনৈতিক দলকে ধ্বংস করার ক্ষেত্রে এখনো ধ্বংস করতে পারেননি, কিন্তু অত্যন্ত ভালোভাবে সহায়তা করেছেন। আমার মনে হয় এই সাফল্যটা নিশ্চয়ই বিজেপি বা আরএসএস তারা এনজয় করেন। বিজেপির চাইতেও বেশি আরএসএস হবে। একদম একদম। এবং আরএসএস সম্বন্ধে কিন্তু আমার প্রচন্ড শ্রদ্ধা আপনার কাছে এখানে থাকলো, যেটা যে মানে এটা বলে রাখা খুব জরুরি যে রাজনৈতিক আদর্শের দিক দিয়ে তারা, তাদেরটা কেউ পছন্দ করতে পারে না পছন্দ করতে পারে, কিন্তু তাদের দলের যে বিভিন্ন নেতা তারা যে পরিশ্রমটা করেন তার দলের জন্য, আজকে দেখুন তো রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে আসতেই পাচ্ছেন না, আর নরেন্দ্র মোদী আর অমিত শাহ যে এত ছোটাছুটি করছেন তার পেছনে নিশ্চয়ই কোনো একটা হেডমাস্টারের মতন দাঁড়িয়ে কিন্তু আরএসএস বলছে এই লড়াইটায় থাকতে হবে। আজকে নরেন্দ্র মোদী তামিলনাড়ু যাচ্ছেন বারবার প্রচার করতে, কত কম আসন থেকে কোন জায়গায় পৌঁছচ্ছেন। আজকে পশ্চিমবঙ্গেও যেটা হচ্ছে, তাদের আদর্শ নিয়ে পশ্চিমবঙ্গের যাদের সূচিবায়ুগ্রস্ততা আছে তাদের বিরোধিতা থাকতে পারে, কিন্তু তাদের লড়াইটাকে, এবং বিশেষ করে শুধু তাদের নয় প্রতিটি রাজনৈতিক দলের, আমি এটা বলে শেষ করব যে পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলের যে সৎ সমর্থক, যারা শুধুমাত্র কিছু শ্রীয়ের জন্য বা কিছু ভাতার জন্য একটা রাজনৈতিক দলকে সমর্থন করছেন না, এই ধরনের সমর্থক সিপিআইএম এরও প্রচুর আছে, আরএসএস এরও প্রচুর আছে, এবং সেই কারণেই মতাদর্শের রাজনীতির একটা গুরুত্ব ভারতবর্ষের যে সংসদীয় গণতন্ত্র তাতে আছে। এবং আমার মনে হয় যে কংগ্রেস বা তৃণমূলের মতো দল, কংগ্রেসটা মাঝামাঝি আর তৃণমূল হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যাতে আরএসএস থেকে শুরু করে আল্ট্রালেফট সবাই আছেন, এই দলগুলোর জায়গায় এই আদর্শবাদী দলগুলো
যে কারণে আপনাকে একটু আগে বলছিলাম যে সিপিআইএম যদি অন্তত 1-8টা আসনও পায় বিধানসভায়, তাহলে ভালোভাবে যুক্তি দিয়ে কথা বলার মতো একটা লোক বিধানসভায় ঢুকবে। সারাক্ষণ যেরকম ভবানীপুরে নির্বাচন হচ্ছে আর কি, এই জোরে মাইক বাজাচ্ছে, অন্যজনের কথা শোনা যাচ্ছে না, এই আমি আর বলবো না তাহলে আমি চলে যাচ্ছি, এই ধরনের যে রাজনীতি পশ্চিমবঙ্গে চলছে তৃণমূল এবং বিজেপির, সেটা বোধহয় কংগ্রেস সিপিএম এর যে রাজনীতি ছিল তাদেরও আপোষ ছিল, তার থেকে বোধহয় একটু খারাপ। এর থেকে আপাতত বেরোনোর কোনো রাস্তা নেই, তবে দেখা যাক এই নির্বাচনের পর কি হয়, তারপর রাজনীতিটা কোন দিকে যায়। থ্যাংক ইউ শুভময়, থ্যাংক ইউ অনেক সো ভেরি ধন্যবাদ, মাচ। আর আপনাকে বিশেষ ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।